এই মনোজিৎ, আমার নম্বর কবে আসবে? আমার জন্য পরোটা কে বানিয়ে দেবে? নাতি নাতনির সাথে খেলাধুলো কি মেনুতে নেই? দেখ, বিজনেস কেন করে? টাকা রোজগারের জন্য। আর টাকা কেন রোজগার করে? এই আচারটা খাওয়ার জন্য। দেখ মনোজিৎ, এই বছরে তোর 30 বছর পূর্ণ হবে। আমার হাঁটু দুটো না সারাক্ষণ বাতের ব্যথা ক্যাঁকু করে। এখন তোর আর কোনো অজুহাত আমার সহ্য হয় না। এই বছর যে জন্মদিনে তোর কেক কাটবি, তার প্রথম টুকরোটা তোর নিজের হাতে নিজের বউকে খাওয়াবি। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। না বাবা না, এরকম ভাবে দেখিস না। এই ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আরে বাবা, এখন আর এরকম গোমরা মুখ করে বসে থেকে লাভ আছে? আমি কোনো কথা শুনতে চাই না। বাবা, তুই বুঝতে চাস না কেন? আমার পক্ষে এই সার্ভিস দেওয়া আর সম্ভব হচ্ছে না। বাবা, তুই আমাকে অর্ডার করিস। আমার পরোটা চাই, আমার লস্যি চাই, আমার জামা কাপড় চাই, নানা রকম আবদার চাই। সেদিন আমার কোনো সারা শব্দ পাবি না। তখন সে ওপরে চলে গেছে, বুঝলি, স্বর্গে। তখন তোর জন্য এসব কে করবে? কে ভালোবাসবে বাবা? ওফো, 7টা বেজে গেছে। এবার তো ওঠো। নাও তোমার চা, আলুর পরোটা আর তোমার পছন্দের আচার। তুমি ভীষণ ভালোবাসো, তাই না? তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। তুই কি নিজের জন্য কোনো মেয়ে দেখেছিস? আমি ওদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলি? না হলে রাহুল আর অর্পিতকে বলে দিচ্ছি, ওরাই কথা বলে নেবে। আমার কথাটা শুনবি তো? 3টে মেয়ে আছে, 3জনই সুন্দরী। তুই আস্তে আস্তে খা, আমি তোকে দেখাচ্ছি। কিন্তু 3 জনের মধ্যে একজনকে পছন্দ করতেই হবে। পালং শাক আর রুমালি রুটি, আর নিচে পায়েসও দিয়েছি। স্যার 32 ইঞ্চি টিভির একটা বিল বানাতে হবে স্যার। ও স্যার, স্যার বিল। আজ তো প্রথমবার 32 ইঞ্চি টিভি বিক্রি হলো স্যার। আজকে দিনটা মনে হচ্ছে খুব ভালো যাবে। যে নাম্বারে আপনি ফোন করছেন সেটি এখন বন্ধ আছে। যে নাম্বারে আপনি ফোন করছেন সেটি এখন বন্ধ আছে। হ্যাঁ কাকিমা বলুন। সরি রাহুল বাবা, এত রাত্রে তোকে ফোন করতে হচ্ছে বলে। না না আন্টি, তেমন কোনো ব্যাপার না। কি ব্যাপার? এই মনোজিৎ আবার কিছু করলো নাকি? ও তো এখনো ঘরেই আসেনি। 11:30 থেকে ফোন করছি, সুইচ অফ বলছে। আরে কাকিমা তুমি চিন্তা করো না, কোথাও মুখ ফুলিয়ে বসে রয়েছে। আর তুমিও না সারাদিন বিয়ে বিয়ে করে ওর ক্লাস নিও না। আচ্ছা, আমি ক্লাস করব না তো কে করবে বাবা? আমি ওর মা হই। 30 বছর হয়ে গেছে। তুই নিজেকে দেখ বাবা, তুইও তো ওর বয়সী। তোর বিয়ে হয়ে গেছে, তোর বাচ্চা হয়ে গেছে। তুই হারপিত ঋষি কত খুশিতে। তুই কি এটা চাস না তোর বেস্ট ফ্রেন্ড ভালো থাকুক? নিশ্চয়ই চাই, কিন্তু ভাগ্যরও তো সেটা চাইতে হবে। আরে কাকিমা, সবকিছুর একটা ঠিকঠাক সময় হয়। বাবা, সময় তো চলে যাচ্ছে, 30 বছর হয়ে গেছে। আরে কাকিমা, তুমি নিশ্চিন্তে এবার ঘুমিয়ে পড়ো, ওকে একটু একা থাকতে দাও। ওর মনে হয় কোনো একটা টেনশন আছে। কিসের টেনশন? ও তো আমাকে কোনোদিন বলেনি। তোকে কিছু বলেছে? আসলে কাকিমা, ও এখানে এসেছিল। আরে ভাই, কপাল বলেও তো একটা জিনিস আছে রাহুল। যে যেটা পায় সে সেটা কপালের জোরে পায় ভাই। তুই যতই চেষ্টা কর, কপালে না থাকলে কিন্তু কিছু পাওয়া যায় না ভাই। কপালের নাম গোপাল, জানিস তো? কি হরপ্রীত, ঠিক বলছি তো? মনোজিৎ, আজ একটু বেশি খেয়ে ফেলেছো। আরে না ভাই না, মদ খেলে সত্যিটা আরো পরিষ্কার করে বোঝা যায়। দেখো ভাই, তোমাদের আমার এই কথাটা মানতেই হবে যে কপাল হলো সব কিছু। রাহুল, তুই আর আমি, আমাদের বন্ধুত্ব যদি কপাল না হয় তাহলে আর কি? বল বল কি?
কাকিমা মনোজিৎ এমনিতেই মদ খেয়ে এসেছিল, এসে আরো খেতে চাইছিল। নেশা চড়ে গেছিল, নেশা কাটলেই ফিরে আসবে। তুমি শুয়ে পড়ো না। এই অবস্থায় কি করে ঘুমোই? এই অবস্থায় ঘুম আসে না। আমার কথার ভুল মানে বার করবে না, কিন্তু তুমি মনোজিতের ওপর প্রেশার ক্রিয়েট করো না। আর আমার প্রেশারের কি হবে? তার বেলায় কি? যদি এমনটা হতো না, প্রেশার কুকারে 3টে সিটি বাজতেই আমারও সমস্তটা শেষ হয়ে যেত। দেখুন, 30 বছরের ইয়াং ছেলে আপনার, হয়তো আপনাদের সাথে কোনো সমস্যা হয়েছিল তাই আত্মীয়ের বাড়ি চলে গেছে। ওর একজনই নিজের লোক, সে হচ্ছে আমি। আর আমারও একজন নিজের কাছের লোক, সে হচ্ছে আমার ছেলে। কোনো বন্ধু? হ্যাঁ, একজন বন্ধু আছে, সে রাহুল। স্যার, মনোজিৎ ঢিলনের ফোন এখনো সুইচ অফ বলছে। পরশুদিন রাত থেকে সুইচ অফ। আমি প্রতি ঘন্টায় চেষ্টা করেছি। দেখুন, আপনি ওকে বারবার বিয়ের জন্য ফোর্স করছিলেন, হয়তো এতে বিরক্ত হয়ে অন্য কোথাও চলে গেছে, আর যেখানে গেছে সেখানে গিয়ে নিজের ফোনটা সুইচ অফ করে দিয়েছে। আগে কখনো হয়েছে এরকম? আগে তো কখনো হয়নি এরকম। আমার ছেলে অন্য ছেলেদের মতো নয় যে আমাকে এরকম ভাবে কষ্ট দেবে। এর মধ্যে অন্য কিছু ব্যাপার নয় তো স্যার? আমার ভীষণ ভয় করছে। আমরা ওর ফোন রেকর্ডস দেখে এটা বোঝার চেষ্টা করছি যে ওর ফোন কোন এরিয়াতে সুইচ অফ করা হয়েছিল। হোপফুলি ওই এরিয়ার নামটা শোনার পর আপনি হয়তো বলতে পারবেন যে ওই এরিয়াতে আপনাদের কেউ থাকে কিনা যারা বাড়িতে থেকে গেছে। 5 দিন হয়ে গেল ইন্সপেক্টর স্যার, ফোন এখনো বন্ধ। আপনাদের কি এখনো মনে হয় যে ও রাগ করে বসে আছে? দেখুন, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমরা মনোজিৎকে নিশ্চয়ই খুঁজে বার করব। মনোজিৎ এরকম নয় যে ফোন বন্ধ করে কোথাও চলে যাবে। ওই রাগে কখনো এরকম করেনি। রাহুল যে কারণের জন্য ও এটা করেছে, হতে পারে ওটা হয়তো অব্দি কখনো করেনি। কিন্তু স্যার, কাকিমা তোকে অনেক দিন ধরে বিয়ের জন্য বলছে। তুমি কি জানো ওর ফোনটা লাস্ট কোথায় সুইচ অফ হয়েছিল? স্যার, আমি কিভাবে জানবো? তোমার সোসাইটি থেকে 15 মিনিট ডিস্টেন্সেই থাকে, মিনানগরের সন্ত কবির উদ্যান সেক্টর নাম্বার 4-এ। স্যার, মনোজিৎ আমার ওখান থেকে 11:15 নাগাদ বেরিয়েছিল। অনেক নেশা করেছিল আর একটু টেনশনেও ছিল। আরে আমি ঠিক চলে যাব ভাই, বাচ্চা নাকি আমি? 30 বছর বয়স হলো আমার, 30 বছর। আর এই কথাটা তো মা আমাকে দিনে 10 বার মনে করিয়ে দেয়। আরে তোকে ছাড়া ওনার আর আছে কে বলতো? জানি তোকে একটু ইরিটেট করে, কিন্তু ভালোও তো বাসে, তোর ভালোর জন্য বলে। হ্যাঁ তা বটেই, এত ভালো আমি কোথায় রাখবো ভাই সেটাই জানি না। সাবধানে যাবি, আর বাড়ি গিয়ে সোজা ঘুমাবি, কোনো ঝামেলা ঝাঁটি না। হ্যাঁ ঠিক আছে। স্যার, মনোজিৎ চলে যাওয়ার পরে কাকিমা আমাকে ফোন করেন যে মনোজিৎ বাড়ি ফেরেনি। দেখুন না স্যার, 5 দিন হয়ে গেছে, আর আমি মনোজিৎকে খুব ভালো করে চিনি। ও এরকম ফোন বন্ধ করে কোথাও চলে যাওয়ার মতন ছেলে নয়। স্যার, আমরা সবাই খুব চিন্তায় রয়েছি। ও তোমার বাড়ি থেকে 2 হুইলার নিয়ে বেরোলো? হ্যাঁ স্যার, ও তো সব জায়গায় 2 হুইলার নিয়ে যাওয়া আসা করে। ম্যাডাম, আমরা তো 15টার সময়ই দোকানটা বন্ধ করে দিই। সেদিন 9 মার্চেও আমরা রাতে দোকানটা বন্ধই করে দিয়েছিলাম। গুড নাইট সাহেব। গুড নাইট। কিন্তু ওই দিন মনোজিৎ নিজের দোকান থেকে বাড়িতে নয়, নিজের বন্ধু রাহুল আরোরার বাড়ি গেছিল। এ কথা তো আমি বলতে পারবো না ম্যাডাম। তো তুমি বলছো মনোজিৎ যখন তোমার বাড়িতে এসেছে ও আগে থেকেই মদ খেয়েছিল? হ্যাঁ স্যার, একটু খেয়েছিল। কোথায় খেয়েছিল? দোকানে? না স্যার, ও কখনো দোকানে গিয়ে খায় না। আপনি চাইলে ওর অ্যাসিস্ট্যান্ট সঞ্জয়কে জিজ্ঞেস করুন। এ বাবা, না ম্যাডাম, কোনোদিনও না, দোকানে তো কখনো না। তার মানে মনোজিৎ দোকান থেকে তোমার বাড়িতে ডিরেক্ট আসেনি, ও হয়তো অন্য কোথাও চলে গেছিল যেখানে ও মদ খেয়েছিল। হতে পারে স্যার। কোন বাড়ি যেতে পারে সেটা তো তুমি নিশ্চয়ই জানবে। স্যার, এমনিতে তো আমাদের রেগুলার 2-3টে বাড়ি আছে। জিজ্ঞেস যখন করছেন তখন একটু মনে পড়ছে ম্যাডাম, সেই দিন না সাহেব একটু অফ মুডে ছিলেন, মানে কোনো টেনশন ছিল, মানে এই ধরুন যেমন কোনো গার্লফ্রেন্ড নাকি অ্যাফেয়ার? তোমার নয়, তোমার বস মনোজিতের কোনো অ্যাফেয়ার এখন বা আগে কখনো? ম্যাম, এইসব আমি কি করে জানবো বলুন? হ্যাঁ স্যার, ওকে প্রায় আমি বিয়ের কথা বলতাম, কিন্তু টর্চার বলবেন না এটা। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো? কোনো মেয়ে বা কোনো মহিলা মনোজিৎকে পছন্দ করত, আর মনোজিতও তাকে পছন্দ করত, কিন্তু আপনি তা পছন্দ করতেন না। মনোজিতের পছন্দ অপছন্দের ব্যাপারে আমি কেন বলবো? আমার তো এটাতেই কষ্ট হতো যে মনোজিৎ কোনো মেয়েকেই পছন্দ করতো না। কত মেয়ের কথা হতো, কত ফটো দেখালাম ওকে। তো এটাও বলেছিলাম তোর যদি পছন্দ থাকে বল। ওর ফ্রেন্ড রাহুলকেও জিজ্ঞাসা করেছিলাম যে ওর যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে বল, বা এমন যদি কোনো মেয়ে থাকে যেটাও বলতে পারছে না তাহলে আমি কথা বলবো। স্যার, সোফিয়া বার থেকে বলছি। মনোজিতের দোকান থেকে 10 মিনিটের দূরত্বে আছি। ম্যানেজারের সাথে কথা হলো, মনোজিৎ ওই রাতে এখানে এসেছিল।
তুমি যখন ড্রিঙ্কই করতে চাও তাহলে বাড়িতেই করো না। তুমি বার থেকে ড্রিঙ্ক করে ফেরো, আমার মোটেও ভালো লাগে না। আমি যত্ন করে নিজের হাতে তোমার জন্য ড্রিঙ্ক বানাবো, নিজের হাতে তোমাকে খাওয়াবো, ভালোবেসে। ও এখানে 4-5 পেগ খাওয়ার পর বেরিয়ে গিয়েছিল। 4 পেগ বারে বসে, তারপর রাহুলের বাড়িতে গিয়েও খেয়েছিল, আর ওখান থেকে নিজে 2 হুইলার করে বেরিয়ে গেল। কৃতি, অ্যাক্সিডেন্টের সমস্ত কেস চেক করো। হ্যাঁ স্যার। স্যার, ওর কোনো গার্লফ্রেন্ড থাকবে আর ও আমাকে বলবে না, এটা তো ইম্পসিবল। ও যদি সত্যি কাউকে ভালোবাসতো আমাকে নিশ্চয়ই বলতো। এটা তো আমরা জানি যে মনোজিতের মা মনোজিতের বিয়ে তাড়াতাড়ি দেবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু এটা কি মনোজিতের নিখোঁজ হওয়ার বা ওর ফোন সুইচ অফ হওয়ার একমাত্র কারণ? সেটাই তো স্যার, হতেই পারে না। তাহলে কি হতে পারে? কি কারণ হতে পারে? কিছু বুঝতে পারছি না স্যার। সঞ্জয়, মনোজিতের দোকানে ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে, ও বলছিল যে মনোজিৎ সারা দিন খুব চিন্তিত ছিল। হ্যাঁ স্যার, সেটা তো আমারও মনে হয়েছিল, যেমনটা আমি আপনাকে বলেছিলাম। কাকিমাকেও বলেছিলাম যে মনোজিৎকে খুব টেন্স দেখাচ্ছিল। স্যার, যতদূর আমার মনে হয় কাকিমার একঘেয়ে বিয়ের কথা তোলা নিয়েই বেশি চিন্তায় ছিল। আমি তো ভাবতেই পারছি না যে এতটা খারাপ ভাবে নেবে আমার কথাগুলো। অর্পিত কেউ কারোর মায়ের কথা এত খারাপ ভাবে নেয়? তুমি টেনশন নিও না কাকিমা, পুলিশ মনোজিৎকে খুঁজে নেবে। একটা কথা, তুইও তো মনোজিৎকে অনেকদিন ধরে জানিস, তো তোরও কি মনে হয় যে ও এইভাবে কিছু না বলে নিজের ফোন বন্ধ করে রেখে মাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে? প্রশ্নই ওঠে না। কিন্তু আমার কেন এরকম মনে হচ্ছে যে তুই আর রাহুল এরকম কিছু জানিস অথচ আমার কাছে লুকিয়েছিস। এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার নেই কাকিমা, শুধু মনোজিৎ যখন আমাদের বাড়িতে এসেছিল আমাদের দুজনেরও মনে হয়েছিল যে এরকম কিছু একটা আছে যেটা ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল, কিন্তু আমরা এটা ভাবতেও পারিনি যে ও এইরকম কিছু একটা করবে। এমনটা কিছু করে ফেলবে মানে? মানে পালিয়ে টালিয়ে যাবে কাকিমা, তুমি তো একটু আগে বলছিলে। সাদা রঙের 2 হুইলার গাড়ি, নাম্বার হলো ইউপি 1466-3। কোথাও যদি এই গাড়িটি চোখে পড়ে তাহলে তাড়াতাড়ি গুলমার্গ পুলিশ স্টেশনে খবরটা দিন। আপনাদের অনুরোধ। রিপিট। মনোজিৎ মানসিকভাবে সুস্থ তো? স্যার, মনোজিতের ইলেকট্রনিক্সের একটা বড়সড় দোকান আছে। অনেক বছর আগে যখন ওর বাবা বিজনেসটা শুরু করে অনেক ছোট ছিল, মনোজিতই সেটা বড় করে। তোমাদের ছোটবেলার বন্ধুত্ব? না স্যার, কতদিন? আসলে 1 বছর আগেই মনোজিতের সঙ্গে আলাপ হয়, লাস্ট ইয়ার মার্চে। মনোজিৎ ভাগ্য কপালে খুব বিশ্বাসী, ও মনে করে যে ভাগ্যই আমাদের মিলিয়েছে। আরে ভাই মনোজিৎ, আরে আমরা ফ্রিজ বদল করছি, কোনো কিচেন নয়। আসলে কি ব্যাপার বলতো, পুরনো মডেলের জন্য খাঁচা বানিয়ে রেখেছে, এখন ওই মডেলই চাই, সেম ক্যাপাসিটি। আরে হরিশদা, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু আমার স্টক আসতে 1 মাস লাগবে। হ্যাঁ সাহেব, সেক্টর 2 এর ঋষি ইলেকট্রনিক্সের কাছে এই মালটা রয়েছে। হরিশদা, হয়ে গেল আপনার ব্যবস্থা? এই নিন স্যার, নিজের অ্যাড্রেস লিখে দিন, আমি কালকের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো। থ্যাংক ইউ। রাহুল, এই হরিশদা আমার বহুদিনের কাস্টমার আর ভীষণ ভালো মানুষ। রাহুল, তুমি একটা বিরাট কাজ করলে। কিসব বলছো মনোজিৎ, তোমার কাস্টমার আমার কাছে দামি। তোমার চেনাশোনা তো, তাহলে চলো 10% আরো ডিসকাউন্ট দিন। এই হলো না কথা, অফারের ওপর আবার অফার। রাহুল ভাই, এভাবে আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়, তারপর দেখা হতো কাজের সূত্রে, তারপর এমনিই দেখা করতাম, তারপর আমরা একসঙ্গে ড্রিঙ্কও করতাম, বন্ধুত্বটা আরো গভীর হয়ে যায়। তারপর 2 ফ্যামিলির মধ্যেও সম্পর্কটা ভালো হয়। যখনই আমরা ওদের বাড়ি যেতাম তখনই কাকিমা খুশি হতেন। আমরা তো একেবারে ফ্যামিলির মতন হয়ে গেছিলাম। যখন হরপ্রীতের টাইফয়েড হয়েছিল, ওকে দেখাশোনার জন্য কাকিমা আমাদের বাড়িতে 2 সপ্তাহ ছিলেন। ঋষিকে দিদার মতন ভালোবেসেছিলেন, হরপ্রীতকে মায়ের মতন সেবা করেছিলেন। এতটা কাছাকাছি হয়ে গেছিলাম আমরা, যখন মনোজিৎ 2 হুইলার থেকে পড়ে পা ফ্র্যাকচার করে ফেলে, ও 1 মাস আমাদের বাড়িতে ছিল। তখন আমি ওর দেখাশোনা করতাম। আমাদের ঋষি ম্যাথে একদম কাঁচা ছিল। আজকে মনোজিতের জন্য ঋষি ক্লাস টপ করে। 7-14 কত হয়? 98। তাহলে 98 লেখো লেখো। আমাদেরও খুব একটা বেশি রিলেটিভ নেই স্যার, শুধু আমরা 2টো ফ্যামিলি, তাই হয়তো এতটা কাছের। মনিতের এরকম চলে যাওয়া, ফোন অফ করে রাখা, এবার তো সত্যিই খুব ভয় লাগছে স্যার। মনোজিৎ অনেকটাই মদ খেয়েছিল, তবুও তুমি তোমার প্রিয় বন্ধুকে 2 হুইলারে যেতে দিলে? স্যার, ও খুব জেদি ছেলে স্যার,
খুব জেদি। আমরা গাজিয়াবাদের সমস্ত হসপিটাল চেক করেছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট কেস থেকে থাকে, কিন্তু কোথাও কিছু পাইনি। সেই সঙ্গে সমস্ত হোটেল আর লজও চেক করেছি, কিন্তু মনোজিৎকে কোথাও খুঁজে পাইনি। তোমার কোনো আন্দাজ আছে যে মনোজিৎ কোথায় যেতে পারে? আমি তো ভেবেছিলাম 2-1 দিন কোনো হোটেলে থাকবে, একটু বেশি করে মদ খাবে, তারপর ফিরে আসবে। একরকম কাকিমাকে শিক্ষা দিতে চায় যাতে বিয়ের কথা না বলে। এই মনোজিৎ ভাগ্যকে খুব মানে, তাই না? হ্যাঁ স্যার, খুব। তাহলে কি মনোজিতের ভাগ্যটা উল্টে গেল, নাকি নতুন কিছু ওর ভাগ্যে ঢুকে পড়লো? সরি স্যার, আমি আপনার কথা বুঝলাম না। সাহেব, সাদা স্কুটারের পেছনে আমার ছেলেরা এখনো লেগে আছে, কিন্তু হ্যাঁ, দ্বিতীয় লোম খাড়া হয়ে যাওয়ার মতো খবর পেয়েছি স্যার। মনোজিতের ব্যাপারে কিছু জেনেছিস সেলিম? এখনো নয় স্যার, কিন্তু হ্যাঁ, একটা কাজের কথা এটাই আমরা জানতে পেরেছি যে 9 তারিখ রাতে মনোজিৎ যেদিন নিখোঁজ হলো, ওই দিন ভাই কেরোসিন কিনেছিল একটা দোকানদারের কাছ থেকে। কি কেরোসিন কিনেছিল? ও দাদা, কেরোসিন তেল দিন তো। কতটা? 5-6 লিটার দিয়ে দিন না। কোনো ক্যান্টিন নিয়ে এসছেন? 5 লিটার অনেকটা হয়। আরে সে হয়তো হোক না, আপনি এরকম একটা ক্যানে দিয়ে দিন। এই নিন। হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল, একটু মদও খেয়েছিল। 5 লিটার কেরোসিন কিনেছিল। উনি 5 লিটার এসে চাইলেন আর আমি দিলাম। পুলিশ আজে বাজে কথা বলছে কাকিমা। মনোজিৎ এরকমটা করতে পারে না, প্রশ্নই ওঠে না। কিন্তু আমার মনোজিৎ কেরোসিন কেন কিনেছিল? ও আবার 5 লিটার। আর ওই দোকানদার ফটো দেখে ওনাকে বলেছেন যে ও মনোজিৎই। আমার মন মানছে না, নিশ্চয়ই এখানে কিছু একটা ভুল হচ্ছে আমাদের। কেরোসিন 5 লিটার? স্যার এসব কি বলছেন কি আপনি? দোকানদার বলছিল যে 9 মার্চের রাত্রেবেলা 10:45টার সময় কেরোসিন কেনা হয়েছিল, তোমার বাড়িতে আসার একটু আগে। স্যার ও আমার বাড়িতে 10টার কাছাকাছি এসেছিল, আমরা শুতেই যাচ্ছিলাম আর এসে তো শুয়েও পড়েছিল। 11:30টার সময় যখন তুমি ওকে তোমার বাড়ির বাইরে ছাড়তে গেছিলে, তো তখন কি তুমি ওর 2 হুইলারে 5 লিটারে কোনো কেরোসিন দেখেছিলে? না স্যার। দেখোনি না ছিলই না? অতটা খেয়ালই করিনি, আর রাত হয়ে গেছিল, আমি একটু খেয়েছিলাম। স্যার, গাজিয়াবাদের আউটার স্টেশন থেকে এই রিপোর্টটাই এসছে যে 1 সপ্তাহের মধ্যে ওরা কোনো পোড়ালাশ পায়নি। ক্রমশ এই কেসটা পেঁচালো হয়ে উঠছে। এটা এখন শুধুমাত্র মনোজিতের মিসিং কেস আর নয়, পুরো সম্ভাবনা রয়েছে যে এটা একটা সুইসাইডাল কেস। হ্যাঁ বলো, কোনো প্রোগ্রেস? মনোজিতের 2 হুইলার পাওয়া গেছে। কোথায়? সন্ত কবির উদ্যান, সেক্টর 4। একটা কোনায় গাড়িটা পড়ে আছে, যেখানে কারোর নজর পড়ছে না। কে পার্ক করেছে, কখন পার্ক করেছে কেউ বলতে পারছে না স্যার। কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে, খুব স্ট্রং। একজন লোক চিন্তিত ছিল, যথেষ্ট মদও খেয়েছিল, তারপর 5 লিটার কেরোসিন কিনলো। এইভাবে হঠাৎ কেরোসিন কেন কিনবে? স্যার হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। কিন্তু বডির কোনো খবর নেই। সুইসাইড অ্যাটেম্প্ট সাকসেসফুল হয়নি, সেটাও তো হতে পারে। 100% অন্য কোনো কারণ ছিল, কারণ মায়ের জোরাজুরি করাটা একরকম সমস্যা বটে, কিন্তু এরকম নিখোঁজ হয়ে যাওয়া, সুইসাইড অ্যাটেম্প্ট করা। আচ্ছা, এরকম তো নয় যে মনোজিৎ নিজে প্ল্যান করে কোনো নাটক তৈরি করছে? এরকম ভয়ঙ্কর একটা নাটক, তাও শুধু মাকে ভয় দেখানোর জন্যে, যাতে তিনি প্রেশারাইজ না করেন। আসলে যেটা হয়েছিল সেটা কি এক্স্যাক্টলি তাই যেটা আমরা ভাবছিলাম, নাকি ব্যাপারটা পুরো অন্য? এই ব্যাপারে কোনো কনফার্মেশন সেই মুহূর্তে আমাদের কাছে ছিল না। মনোজিৎ ভয়ঙ্কর নাটক করছিল, নাকি সত্যিই ভয়ঙ্কর কিছু হয়েছিল? সেই সময় আমাদের সামনে শুধু থিওরি আর অ্যাঙ্গেল ছিল। স্যার, 2 হুইলার লোকানো হয়েছে, কেরোসিন কেনা হয়েছে, প্ল্যানিং তো জোরদার মনে হচ্ছে। স্যার যেখানে 2 হুইলার লুকোনো হয়েছিল ওই কবির উদ্যানে, ওর কাছেই মিনার নগরে মনোজিতের ফোন সুইচ অফ হয়েছিল, সেক্টর 4-এ। আর মনোজিতের ফোন রেকর্ডে আমরা কোনো সন্দেহজনক নম্বরও পাইনি। কোনো ইয়াং মেয়ের তো একেবারেই নয়। স্যার হতে পারে ব্যাপারটা কোনো ইয়াং মেয়ের নয়, ইয়াং ছেলের। ইউ মেন, তুমি বলতে চাইছো মনোজিৎ গে, আর সেই জন্যই ও বিয়ে করতে চাইছিল না, কিন্তু আসল কারণটা বলতে পারছিল না? হতে পারে স্যার। সঞ্জয়, যেটা শুনছি সেটা কি সত্যি নাকি? মনোজিৎ নিখোঁজ হয়ে গেছে? হরেশ বাবু, জানি না এ সাহেব কোথায় চলে গেল। এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে, তার উপরে পুলিশ তো রোজ প্রশ্ন করেই চলেছে। এ আবার কি প্রশ্ন ম্যাডাম?
প্রথমে জিজ্ঞেস করছেন গার্লফ্রেন্ড আছে কিনা, এখন আবার বলছেন বয়ফ্রেন্ড। মানে এই উনি বেডরুমে কেমন এটা জেনে আমি কি করব বলুন? আমি তো সততার সঙ্গে আমার চাকরি করছি, 3 বছর ধরে করছি। আর যখন সাহেব দোকানে আসতেন না তো আমি দোকান দেখতাম, যেমন এখন দেখছি। এসব ছাড়া তো আর কিছু জানি না ম্যাডাম। এই বছরে যখন বার্থডের প্রথম কেক কাটবি তখন প্রথম টুকরোটা তোর নিজের হাতে নিজের বউকে খাওয়াবি। যদি কোনো মেয়ে দেখে রাখিস তো আমাকে বল, আমি ওদের বাড়িতে গিয়ে কথা বলবো। 3টে মেয়ে আছে, 3জনই সুন্দরী। আবার নতুন কথা কি বলছে পুলিশ? আমি তোমাকে বলছি কাকিমা, এই পুলিশরা নতুন নতুন সব গল্প বানাচ্ছে। ওর গে হওয়ার ব্যাপারটা আপনার আশ্চর্য মনে হচ্ছে কেন? কেউ গে হতে পারে না? হয়তো গে না হতে পারে আমার মনে হয়, কিন্তু কিন্তু তুমি এত ঘাবড়ে গেলে কেন? মনে হচ্ছে আমি ড্রয়ার খুললাম আর সেখান থেকে চন্দ্রায়ন উঠে সোজা মঙ্গল গ্রহে পৌঁছে গেল। এরকম কিছু নয় স্যার, কিন্তু মনোজিৎ গে নয়। তাহলে ও বিয়ে করতে চাইছিল না কেন? ওর মায়ের ননস্টপ প্রেশার থেকে এত বিরক্ত হয়েছিল? কোনো ছেলে ছিল ওর জীবনে যার ব্যাপারে ওর মাকে বলতেই পারছিল না, কিন্তু তোমাকে বলেছিল যেহেতু তুমি ওর বেস্ট ফ্রেন্ড? এসব বাজে কথা স্যার আপনার। ওর লাইফে না কোনো ছেলে ছিল না কোনো মেয়ে। ওকে দেখে গিয়ে মনেও হতো না। আমি ওকে খুব ভালো মতন জানতাম। খুব ভালো করে জানতে, তাই না? হ্যাঁ স্যার, আমি ওকে খুব ভালো করে জানতাম। তাহলে এটা কেন জানো না ও কেন 5 লিটার কেরোসিন কিনেছিল? ও কেন নিখোঁজ হলো? ও কেন নিজের ফোন সুইচ অফ করেছিল আর নিজের গাড়িটাও লুকোলো? আমার কাছে কোনো প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই যে আমার বন্ধু মনোজিৎ কোথায় আছে আর কি অবস্থায় আছে। রাহুল অরোরা। রাহুল? হ্যাঁ স্যার, রাহুল। রাহুল ভাই, স্যার যদি দেখা যায় সেরকম ভাবে এই কেসে কোনো সন্দেহ নেই, শুধু একটা চরিত্র। প্রথম ক্যারেক্টার, লিড ক্যারেক্টার মনোজিৎ সিং, যে ভিকটিম বা এই পুরো নাটকটার রাইটার, যেটা এখনো ক্লিয়ার নয়। তারপর হচ্ছে ওর মা পরমজিৎ, যে মনোজিৎকে প্রেশারাইজ করতো বিয়ের জন্য। তারপর আসছে ওর বন্ধু রাহুল, যে মনোজিতের খুবই কাছের বন্ধু, বা হতে পারে এর থেকে বেশি কিছু। আর শেষ চরিত্র রাহুলের স্ত্রী হরপ্রীত, যে মুশকিল সময় মনোজিতের মায়ের সাহারা হয়ে দাঁড়িয়েছে। তারপরে এই 5 লিটার কেরোসিন যেটা মনোজিৎ কিনেছিল, আর অনেকটা মদও খেয়ে নিয়েছিল। স্যার, এই কেরোসিন আর মদের ব্যাপারটা ভেতরের ব্যাপারটা অবধি পৌঁছতে দিচ্ছে না, এমন নয় তো? হয়তো সম্ভব, অবশ্যই পসিবল। এই মদ, এই কেরোসিন, এই পুরোটাই একটা সেট আপ। ঘরের 4 দেয়ালের মধ্যে কিংবা 2টো ঘরের 8টা দেয়ালের মধ্যে কিছু না কিছু ছিল যেটা চলছিল, পুড়ছিল। আর এই পোড়বার গন্ধটা কেউ না কেউ তো নিশ্চয়ই পেয়েছিল। আমাদের সেই মানুষটার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। খুঁজে বের করো। ওনার নাম তো জানি না, কিন্তু যে ভদ্রলোক হোয়াইট স্কুটারে আসতো ওনার সঙ্গে রাহুল অনেকবার আমি এসেছে। পেয়ে গেলাম ভাই 1,35,000। আরে ভাই, সে তো দারুণ ব্যাপার। বাহ, আমার মনে হয় উনি রাহুলের খুব ঘনিষ্ঠ বন্ধু। ওনার ছেলে ঋষির সঙ্গেও খুব ভাব। ওরা একসাথে খেলতো, ওকে পড়াতো। দেখে মনে হয় কোনো আত্মীয় হবে। ম্যাডাম, আপনি কি জানতে চাইছেন? এই যে স্কুটারে করে ছেলেটা আসতো, তার সাথে রাহুলের সম্পর্কটা কেমন? আমি কোনো ঝামেলা হতে তো কখনো দেখিনি। একটু বেশি ভালো সম্পর্ক ওই লোকটার আর ওরা ফ্যামিলির সঙ্গে, বুঝলেন তো? আপনি বোঝান ডিটেলে। ওই লোকটার নাম মনোজিৎ। আপনার কথা হচ্ছে কখনো মনোজিতের সাথে? না না না, আমি কেন জড়াতে যাবো এসবে? ঋষি বাবু, খুব অন্যায়। কিন্তু আমার কাছে চেঞ্জ ছিল না বলে আমি তোমাকে 50 টাকা নোট দিলাম, কিন্তু 2টো আইসক্রিমের তো কথা হয়নি। এবার তোমার যদি গলায় ব্যথা হয় তাহলে তোমার মা তো আমার গলা টিপে দেবে। মা তো জানতেই পারবে না যে আমার গলায় ব্যথা আছে। আমি তো লুকিয়ে লুকিয়ে কাশবো। তাহলে আমাদের দুজনকারই কপালে দুঃখ আছে। চলো। বাচ্চাকেও পড়াতো, আবার আইসক্রিমও খাওয়াতো। আর কি, আপনিই বুঝে নিন। আপনি ঝামেলার বিষয় নিয়ে কিছু বলছিলেন। কি বিষয়, কেমন ঝামেলা? এটা তো জানা আপনার কাজ, তাই না স্যার? দুদিনে এটুকু জানা গেছে যে মনোজিৎ আর রাহুল খুব ভালো বন্ধু, আর ফ্যামিলিরও ক্লোজ ছিল। কিন্তু একটু বেশি ক্লোজ লাগছে কৃতিকা। ব্যাপারটা কি এটা বুঝতে পারছি না এখনো। বল সেলিম। স্যার, যেভাবে ওই দোকানদারের কাছ থেকে কেরোসিন কেনা হয়েছিল না, ঠিক সেরকমই কলোনির বাইরে একটা দোকানদার রয়েছে। মনোজিৎ দোকান থেকেও কেরোসিন কিনেছিল? মনোজিৎ নয় স্যার, রাহুল অরোরা। স্যার, এটা কিন্তু একটা কেসের ক্লু, আপনারা লেগে পড়ুন। ফিনাইল,
5 বোতল ফিনাইল। তো বাড়ির জন্য ফিনাইল কেনাটা কি অপরাধ? একদম অপরাধ নয়, কিন্তু রাত 10:30টার সময় ফিনাইলের 5টা বোতল। স্যার বাড়ির সব ফিনাইল শেষ হয়ে গেছিল, তাই একটা বোতলের জায়গায় 5টা বোতল কিনলাম। এটা কোনো ভুল তো করিনি, ডিসকাউন্ট চলছিল। তো এর ডিসকাউন্ট কি শুধু সেই রাতের জন্যই ছিল হরপ্রীত ম্যাডাম? আমি এটা বুঝতে পারছি না যে আমাদের বাড়ির ফিনাইলের বোতলের সঙ্গে মনোজিতের গায়েব হবার কি সম্পর্ক। বিষয় তো অনেক গভীর, আর সেই সম্পর্ক যেটা 5 লিটার কেরোসিনের সঙ্গে রয়েছে। হরপ্রীত দেবী, এমনিতে তো ফিনাইল বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ব্যবহার করা হয়, তো আপনি রাতে কি পরিষ্কার করছিলেন? এমন কি দাগ ছিল যার রাত্রি আপনাকে ফিনাইল ছিটিয়ে পরিষ্কার করতে হলো? তুমি বলেছো যে মনোজিৎ রাত 10টার সময় তোমার বাড়ি এসেছিল। তোমরা দুজন মিলে মদ খেয়েছিলে, আর 11:15টার সময় মনোজিৎ তোমার বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তোমাদের কলোনির বাইরে যে দোকানটা রয়েছে, যার মালিক শ্যাম, সে বলেছে যে রাত্রি 10:30টার সময় তুমি তার দোকানে গিয়েছিলে, আর ওর দোকান থেকে তুমি 5 বোতল ফিনাইল কিনেছিলে। হ্যাঁ নিশ্চয়ই, 10:30টা বেজেছিল, রাহুল আরোরা বাবু এলেন আর 5 বোতল ফিনাইল নিয়ে গেলেন। পাক্কা 10:30টার সময়? 9 তারিখে? টাইম কি করে মনে আছে আপনার? স্যার রোজ 10:30টার সময় দোকান বন্ধ করি, যখনই দোকান বন্ধ করতে গেলাম রাহুল বাবু চলে এলেন। আরে শ্যামবাবু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বন্ধ করবেন না, ফিনাইল লাগবে আমার। আরে রাহুল বাবু, সব মাল ভেতরে প্যাক করে ফেলেছি। একটা কাজ করছি, কাল সকাল সকাল ছেলে পাঠাচ্ছি বোতল আরে সব। না দাদা, আমার বাড়িতে ফিনাইল শেষ হয়ে গেছে, আমার এক্ষুনি লাগবে, আপনি দিন না 5টা। 5টা? হ্যাঁ ঠিক আছে দাদা। মনোজিতের সঙ্গে জমিয়ে মদ খাবার মাঝখানেই হঠাৎই তোমার ফিনাইল কেনার কথা মনে পড়ে গেল, আর তুমি দোকানে গেলে, আর সেখানে গিয়ে 5 বোতল ফিনাইল কিনলে। কেন? কেরোসিন তো মনোজিৎ কিনেছিল, আর তুমি ফিনাইল কিনেছিলে। তোমরা দুজন মিলে কি ককটেল তৈরি করছিলে? মনোজিৎ কোথায় বলো? শুধু একবার আর জিজ্ঞেস করব, যদি সোজাসুজি জবাব না দাও তাহলে ফিনাইল ছাড়া ধোলাই হবে আর বিনা কেরোসিনে রান্না। বলো, মনোজিৎ কোথায় আছে? হরপ্রীত দেবী, আমাদের এই ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছে যে ওই রাতে মনোজিৎ ঢিল্লো আপনার বাড়ি থেকে জ্যান্ত অবস্থায় বেরোয়নি। আর গত 8 দিন ধরে তোমরা স্বামী স্ত্রী আমাদের পুলিশদের আর মনোজিতের মাকে মিথ্যের পর মিথ্যে কথা বলে যাচ্ছ। এটা ভুলো না, তোমার ছেলে ঋষির কাছ থেকেও আমরা জানতে পারি। না না প্লিজ, ঋষিকে এগুলো থেকে বাইরে রাখুন প্লিজ। এমনিতেও ঋষি ঘুমিয়ে পড়েছিল যখন মনোজিৎ বাড়িতে আসে, ও কিছু জানে না বাড়িতে কি হয়েছিল। আমরা কিচ্ছু জানি না রাহুল অরোরা, কিন্তু তুমি আমাদের বলবে সবকিছু একেবারে সত্যি। সবটাই কপালে লেখা রাহুল, আমাদের দুজনের দেখা হওয়ারই ছিল। কপালে লেখা আছে ভাই যে আমরা জুটি হবই। হরপ্রীত, তুমি বুঝতে পারছো তো? ঋষি জেগে যায়নি তো? ফোনটা কি করবো বলো তো? আমি ওর সিমটা বার করে ফেলে দিয়েছি।
তুমি বাড়িটা ভালো করে পরিষ্কার করেছো তো? হ্যাঁ, তো কোথাও কোনো দাগ ঠাক নেই তো আর? রামচরণ, আমার 6 জন সাফাই কর্মী চাই আর সাথে জেসিবির ব্যবস্থা করো মিনারনগরের নর্দমার কাছে। হ্যাঁ হ্যাঁ, একটা লাশ বেরোবে, ড্রেন থেকে বের করতে হবে। রাহুল অরোরা, অন্যায়ের দাগটা এত হালকা হয় না যেটা ফিনাইল দিয়ে মুছে ফেলা যায়। মনোজিতের সঙ্গে এত গভীর বন্ধুত্ব, তাহলে তাকে মারলে কেন? বন্ধুত্বটা তো গভীরই ছিল স্যার, কিন্তু মনোজিতের স্বভাব ঠিক ছিল না। যেমন? ও তোমায় ব্ল্যাকমেল করছিল যে তোমার স্ত্রীকে ও সবকিছু বলে দেবে। মনোজিৎ পাগল হয়ে গেছিল স্যার, সম্পর্কে সমস্ত সীমা পার করে গেছিল। এমন কোন সীমা পার করে দিয়েছিল যে আপনিও মনুষ্যত্বের সমস্ত সীমা পার করে দিলেন? ওকে মেরেই ফেললেন? না না স্যার, আপনি ভুল ভাবছেন। কিচ্ছু বুঝতে চাই না আমি, শুধু শুনতে চাই যে তুমি ওই মনোজিৎকে কেন মারলে। না না, ওকে মারার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার আর হরপ্রীতের মাথার ওপর চড়ে বসেছিল। আর ওই দিন 9 তারিখের রাতে তো সীমাই অতিক্রম করে ফেলেও। ওর থেকে 3 দিন আগে 6 তারিখের রাতে তো ভাবুন পুরো রিহার্সাল হয়ে গেছিল। এই নাও তোমাদের হেলদি সালাদ। এবার আমি চললাম ঘুমোতে, কাল ঋষির স্কুল আছে। রাহুল রান্নাঘরে খাবার রাখা আছে, মিট আর রাইস, গরম করে খেয়ে নিও। মনোজিৎ, তুমিও জানো রান্নাঘর কোথায়, দুজনেই খেয়ে ঘুমোবে। গুড নাইট তুই মাতা। হরপ্রীত, দাঁড়াও। হরপ্রীত, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আই লাভ ইউ। শাট আপ মনোজিৎ, আমি এসব জোকস পছন্দ করি না। জোক আমি করছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই চুপ করো। হরপ্রীত, তুমি ভেতরে যাও। চলো চলো, গুড নাইট। ওকে আমি সামলাচ্ছি। এই বস, তোর বেশি চড়ে গেছে আজকে। আরে আমি সত্যি বিয়েটা করতে চাই ভাই, বোঝ। তাহলে তুই আমার কাছে আমার বউকে চাইছিস? সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। আমি তোর সঙ্গে আজকের পরের মদ খাবোই না। আরে তোর ক্ষমতাই নেই। তুই বেরো। আরে তুই বেরো এখান থেকে, তুই বাড়ি যা। আরে রাহুল, দেখ মনোজিৎ, এই ব্যাপারে কালকে কথা বলবো, যা। এই ব্যাপারে কালকে কথা বলবো, যা। আরে ভাই, ও আমার জন্য তৈরি হয়েছে মনোজিৎ, অনেক হয়েছে। আর একটা কথা বললে কিন্তু তুই জিভ ছেড়ে হাতে দিয়ে দেবো। আরে ভাই তুই বুঝতে পারছিস চাই না। তুই শুধু একটা কথা শুনে রাখ, তোর মেন্টাল ট্রিটমেন্টের দরকার। না হলে কেউ কারোর কাছে গিয়ে তার বউয়ের সঙ্গে বিয়ে করার অনুমতি চায় না, বুঝলি? এগুলো পাগলের লক্ষণ। চল বেরো। আরে ভাই রাহুল, তুই যা এখান থেকে, বেরো। আরে কি হয়েছে? এর কি মাথা খারাপ হয়ে গেছে? জানি না কি হলো হঠাৎ করে, এত রাগ উঠছিল না আমার, মনে হচ্ছিল ওখানেই পুঁতে দিই। এত ভালোভাবে বন্ধুত্ব করলাম, তার পরিণামেই। আমি বলছি শোনো, এই বন্ধুত্ব ভেঙে ফেলো। আমিও কাকিমার থেকে দূরেই থাকবো। এইসব পাগলামি আমাদের চাই না। এতবার আপনার বাড়িতে আসা যাওয়া করতো যখন আপনি একা ছিলেন, ও তখন আপনাকে কোনো রকম কোনো হিট দেয়নি? কখনো না। আর তারপর আপনার হাজবেন্ডের সামনেই আপনাকে প্রপোজ করে দিল। ভাবুন আমাদের দুজনের অবস্থাটা কি হয়েছিল। তারপর আমি ওর ফোন তোলা বন্ধ করে দিই, তারপর নাম্বারটাও ব্লক করে দিই। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে মনোজিৎ একটা এত নোংরা প্রস্তাব রাখলো কি করে, তাও তোমার সামনে? কারণ স্যার, ও পাগল হয়ে গেছিল। ওখানে আন্টি ওকে বিয়ে কর বলে পাগল করে দিচ্ছিল, আর ও নিশানা বানালো আমার বউকেই। আর সে 3 দিন পরে ও তো সীমাই পার করে দিল। দেখ মনোজিৎ, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আমি তোকে বলছি, আমার মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। সত্যি সত্যি বলছি, আমি কিন্তু কিছু করে বসবো। তুই এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। আমার কাছে কিন্তু আজ দেশলাই আছে। যদি আমার কথাটা না শুনিস না, তাহলে তোর বাড়ির সামনে পুড়ে মরবো। স্যার, মাথা থেকে পা অবধি কেরোসিনে ভিজেছিল। কেরোসিন তেল চাই। আর স্যার মদও খেয়েছিল। আর আমি চাইছিলাম না যে ও বাড়ির বাইরে কোনো পাগলামো করুক, এই জন্য আমি ওকে বাড়ির ভেতরে নিয়ে নিলাম। বাড়ির ভেতর ঢুকে তো লিমিট ক্রস করে গেল। তুই আমার হাত থেকে দেশলাইটা কেড়ে নিলি, তোর কি মনে হয় তাতে আমাকে আটকে দিবি? আরে বাইরে আমার স্কুটারে দেশলাই এত এত পড়ে আছে। পাগল হয়ে গেছো মনোজিৎ। আমি কাকিমাকে ফোন করে বলবো কি ধরনের অসভ্যতা করছো তুমি। আরে অবাক কাণ্ড, আমি তোমাকে বিয়ে করতে চাইছি ভাই, সেটা অসভ্যতা কবে থেকে হলো?
আর যদি মায়ের কথা বলো তাহলে যাও মাকে বলে দাও। আরে মা তো নিজেই এই কথাটা বলে বলে পাগল করে দিচ্ছে যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আজ আমি মাকে বলেই দেবো যে এই হলো তোমার বউ হরপ্রীত। মনোজিৎ, আমাদের ফ্যামিলির মধ্যে কত ভালো বন্ডিং, তুই কেন এরকম করছিস? এটাই কারণ ছিল আমাদের বন্ধুত্বর। আরে কপালে লেখা আছে ভাই আমাদের জুটিটা হবে। হরপ্রীত তুমি বুঝতে পারছো তো, আমি আর রাহুল, রাহুল আর আমি মেড ফর ইচ আদার। কপাল করে আমাদের দেখাটা হয়েছিল, সেটা একটা বিশেষ কারণে। কারণটা ছিল অবশ্যই হরপ্রীত। আর তুই তো শুধু রাস্তা ছিলি ভাই। আর এখন যখন আমরা কাছাকাছি এসে গেছি তখন তোর আর দরকার নেই ভাই, তুই যা। দেখ মনোজিৎ, আজকে আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাব। আমি কাকিমাকে সবকিছু বলবো যে তুই পাগল হয়ে গেছিস। আমরা কাকিমাকে এতটা ভালোবাসি, এতটা সম্মান করি। তুই চল, তুই চল। তুই যা তো ভাই, যা সাইডে যা। হরপ্রীত তুমি তুমি যাও, একটা ভালো শাড়ি পরে এসো, আমরা এক্ষুনি যাবো আর গিয়ে মাকে প্রণাম করবো। আর তুমি তো জানোই না যে মা কি ভীষণ খুশি হবে যখন জানতে পারবে যে তুমি আমার বউ। আমরা বিয়ে করতে যাচ্ছি। আরে বিয়ে হয়ে গেছে ওর আমার সঙ্গে, আমাদের একটা বাচ্চা আছে, একটা সংসার আছে। এই কথাটা তোর মাথায় কেন ঢুকছে না? ঢোকে না ভাই, আমার মাথায় আমার মনে অন্য কোনো কথা এখন ঢোকে না। আরে হরপ্রীত আমার বউ হয়ে গেছে ভাই। দিন রাত্রি সকাল সন্ধে সব সময় আমি ওকে দেখতে পাই। আর আমরা দুজন দুজনকে যতটা ভালোবাসি সেটা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। আরে হরপ্রীত আমার ভাই। ওফো, 7টা বেজে গেছে, এবার তো ওঠো। এই নাও তোমার চা, আলুর পরোটা করেছি, আর তোমার পছন্দের সেই আচারও আছে। চলো তাড়াতাড়ি চলে এসো। আরে হরপ্রীত তো অলরেডি আমার বউ হয়ে গেছে, এই কথাটা আমি জানি, ও জানে। জিজ্ঞেস কর। রাহুল, আমরা এই পাগলটাকে কেন সহ্য করছি? একে বাড়িতে ঢুকতেই বা কেন দিলাম? যখন আমরা বন্ধু ছিলাম ও রোজ আমাদের বাড়িতে আসতো, যেন ওরই বাড়ি ওটা। খুব ভালোভাবে আসতো, ভালোভাবে থাকতো। স্যার, আমার প্রথম প্রথম খুব অদ্ভুত লাগতো যে কি করে আমাদের বাড়িতে এতক্ষণ থাকতো, কি করে আমার বউ ছেলের সঙ্গে এতটা টাইম কাটাতো। কিন্তু ওই রাতে তো এমন ভাবে কথা বলছিল না আমি ওর অধিকার কেড়ে নিয়েছি, যেন আমি কোনো বাইরের লোক আর আমার বাড়িটা ওর। ভুলটা আমারই স্যার, কিন্তু বুঝতে পারিনি এর দাম এইভাবে দিতে হবে। কিরকম ভুল? যখন মনোজিতের অ্যাক্সিডেন্ট হয়েছিল ও আমাদের বাড়িতে এসে থাকতো, জানি না কবে কেন, কিন্তু আমাদের দুজনের মধ্যে। হরপ্রীত, আরে ভাই এবার তো সরে যা আমাদের মধ্যে থেকে। আরে ও মন থেকে শরীর থেকে আমাকেই ওর বর বলে মনে করে। আর যদি ঋষির কথা বলিস তাহলে ঋষিকে আমি দত্তক নিয়ে নেবো। আরে ও তো আমাকেই নিজের বাবা মনে করে, ও আমার খুব ক্লোজ ভাই। ভাই এটা বোঝ, এখানে আর তোর জন্য কিছু নেই। তুই কেন এখানে পড়ে আছিস বলতো, কেন? স্যার, মনোজিতের বডি পাওয়া গেছে, ড্রেন থেকে অনেকটা দূরে চলে গেছিল, কোথাও একটা আটকে ছিল লাশটা। যদি আমরা না খোঁজ করতাম তাহলে এই সাফাইওয়ালারা এই নালাটাকে পরিষ্কার করতোই না। লাশটা এতদিন ধরে আটকে ছিল। স্যার, ড্রেনে অনেক আবর্জনা জমা হয়ে গেছিল, ওরা এটা বললো যে 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করতো। লাশের কন্ডিশন কিরকম? স্যার, বডিকে প্লাস্টিক আর বেডশিট দিয়ে ঢাকা হয়েছে, এই কারণে জল অতটা লাগেনি। ডিকম্পোজ হয়েছে কিন্তু অতটা বাজে অবস্থায় নেই। শনাক্তকরণ সহজেই হবে স্যার। এটা রাহুল আর হরপ্রীত করেছে? আগে হ্যাঁ, মনোজিতের গা থেকে কেরোসিনের গন্ধ বেরিয়েছে। বাহ মা, কিরকম নাটক করেছো আমার সাথে। আমার ছেলেকে প্রাণে মেরে দিলে, আর এতদিন ধরে আমাকে আশ্বাস দিয়েছো আর আমার মনের জোর বাড়িয়ে দিয়েছো। মনোজিৎ মানছিলই না, ও নিজেকে পুড়িয়ে নেবার হুমকি দিচ্ছিল। আর সে তো ঠিক ছিল, তোমরা ওকে সরাবার চেষ্টা করতে, ও বিরক্ত হয়ে বাড়িতে ফিরে আসতো। আমি ওকে 2 থাপ্পড় মেরে ওর নিজের অবস্থায় ফিরে আনতাম।
দুটো থাপ্পড় তো আমিও মারতে পারতাম কাকিমা, কিন্তু ওই রাতে 3 রাত আগেও ও এরকমই একটা কাজ করেছিল, এরকমই আজে বাজে বকছিল। তারপর আমি নিজের ওপর কন্ট্রোল করে ওকে বাড়ি পাঠিয়ে দিই। 3 দিন পরে আবার চলে এসছে ওই একই কথা। পাগল হয়ে গিয়েছিল, মাথা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু প্রাণী কেন মেরে ফেললে, কেন মেরে ফেললে? হয়তো আমিও পাগল হয়ে গেছিলাম। আমার ভাইয়ের মতন ছিল ও। তুমিও তো বলতে আমরা ভাই ছিলাম, কিন্তু এই প্রপোজাল, এরকম অপরাধ আমরা আটকাবো কি করে, যেগুলো বাড়ির 4 দেওয়ালের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যই ঘটে যায়? খুব কঠিন। এবার কেউ কি করে বলতে পারে যে সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তার মাথার মধ্যে কি এমন খেয়াল চলছে যেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা ক্রাইম হিসেবে বেরিয়ে আসতে পারে? এই বিষয়টা সম্পর্কে অনুমান করতে পারে শুধুমাত্র সেই লোকটাই। যদি সে ভেবে নেয় যে 2 কদম ভুল পথে সে এগিয়েছে, তাহলে তখন দরকার পড়ে 2 কদম পিছিয়ে যাওয়ার। ভুলটাকে লুকোনোর চাইতে বেশি দরকারি ভুল থেকে কিছু শেখা। ল অ্যান্ড অর্ডার আমাদের এই সমাজে থাকাটা যতটাই জরুরি, ততটা পরিবারেও জরুরি, বন্ধুত্বে জরুরি, সম্পর্কে জরুরি। আসলে এটা প্রত্যেকটা মানুষের জীবনেই জরুরি। এই কেসটাতে ল অ্যান্ড অর্ডারের ব্রেকডাউনের বলি হলো মনোজিৎ, সেই সঙ্গে মনোজিতের মা, এমনকি রাহুল আর হরপ্রীতের একমাত্র সন্তান ঋষিও। এই দুটো মানুষই এখন একলা আর অসহায় হয়ে পড়েছে। ফ্যামিলি মেম্বারদের করা একটা ভুল পদক্ষেপের জন্যে একটা ফ্যামিলির বাকি মেম্বাররা সবচাইতে দুর্ভাগ্যের শিকার হয়ে থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.